বাংলাদেশের রাজনীতিতে একসাথে ৬টি বড় সংকেত। একদিকে আকিজ বশির গ্রুপে ফিরছেন বাণিজ্য উপদেষ্টা, অন্তর্বর্তী সরকার ১৩০ আইন ও ৬০০ নির্বাহী আদেশ দিয়ে ফেলেছে, ভারত ধরে নিয়ে গেছে ২৮ জেলে, যুক্তরাষ্ট্রের কৃষি চুক্তি নিয়ে উঠেছে অধীনতামূলক বিতর্ক, গণভোটের দাবি ঘিরে নতুন রাজনৈতিক বার্তা। আর স্পষ্ট ঘোষণা, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনকারীরাই থাকবেন মন্ত্রিসভায়। বাংলাদেশ কি বড় রাজনৈতিক পুনর্গঠনের পথে, নাকি ক্ষমতার নতুন সমীকরণ তৈরি হচ্ছে? চলুন ধাপে ধাপে বিশ্লেষণ করি। বাণিজ্য উপদেষ্টার আকিজ বশিরে ফেরা। বাণিজ্য উপদেষ্টার আগের কর্পোরেট দায়িত্বে ফিরে যাওয়ার সিদ্ধান্তটিকে শুধু ব্যক্তিগত পেশাগত প্রত্যাবর্তন হিসেবে দেখলে ভুল হবে। তিনি এমন এক সময়ে এই সিদ্ধান্ত নিলেন, যখন অন্তর্বর্তী সরকার একাধিক নীতি ও সংস্কার কার্যক্রম পরিচালনা করছে। ফলে প্রশ্ন উঠছে, তার সময়কালে নেওয়া বাণিজ্য নীতিগুলো ভবিষ্যতে কর্পোরেট খাতে কোনো প্রভাব ফেলবে কিনা। এখানে স্বার্থের সংঘাতের সম্ভাবনা নিয়ে জনমনে আলোচনা তৈরি হয়েছে। একই সঙ্গে এটিও বিবেচ্য যে রাজনৈতিক চাপ, সমালোচনা বা প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবেও এই পদক্ষেপ হতে পারে। এই ঘটনা একটি বড় ইঙ্গিত দেয়, অন্তর্বর্তী সরকারের ভেতরে নীরব পরিবর্তন চলছে। নীতি নির্ধারণ ও কর্পোরেট জগতের সম্পর্ক ভবিষ্যতে আরও আলোচনার বিষয় হয়ে উঠতে পারে। ১৩০ আইন ও ৬০০ নির্বাহী আদেশ। অন্তর্বর্তী আমলে ১৩০ আইন এবং ৬০০ নির্বাহী আদেশ জারি। এটি সংখ্যার দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সাধারণত নির্বাচিত সরকারও এত অল্প সময়ে এমন ব্যাপক আইনগত পরিবর্তন করে না। সমর্থকদের মতে দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতা ও স্থবিরতা দূর করতে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল। সেই প্রেক্ষাপটে এই আইন ও আদেশগুলোকে কাঠামোগত সংস্কার হিসেবে দেখা হচ্ছে। কিন্তু সমালোচকদের যুক্তি ভিন্ন। তাদের মতে নির্বাচিত সংসদের পূর্ণ অংশগ্রহণ ছাড়া এত বড় নীতিগত পরিবর্তন ভবিষ্যতে বৈধতা নিয়ে প্রশ্ন তুলতে পারে। এই সিদ্ধান্তগুলো ভবিষ্যৎ রাজনৈতিক বাস্তবতাকে প্রভাবিত করবে, কারণ নতুন সরকার এলে চাইলে সবকিছু বদলানো সহজ হবে না। ৮৪% বাস্তবায়ন, সাফল্য না পরীক্ষাধীন অগ্রগতি। ৮৪% বাস্তবায়ন একটি শক্তিশালী প্রশাসনিক বার্তা দেয়। এটি বোঝায় সিদ্ধান্ত শুধু কাগজে নয়, কার্যকর করার প্রচেষ্টা হয়েছে। তবে বাস্তবায়ন শব্দটির গভীরতা বিশ্লেষণ করা জরুরি। এটি কি মাঠ পর্যায়ে দৃশ্যমান পরিবর্তন এনেছে? নাগরিক সেবা কি উন্নত হয়েছে? অর্থনৈতিক সূচকে কি ইতিবাচক প্রভাব পড়েছে? অনেক সময় দ্রুত বাস্তবায়ন টেকসই হয় না। আইন কার্যকর রাখতে প্রয়োজন রাজনৈতিক ধারাবাহিকতা ও প্রশাসনিক সক্ষমতা। সুতরাং ৮৪% এখনই চূড়ান্ত সাফল্যের প্রমাণ নয়। এটি একটি চলমান প্রক্রিয়া, যার প্রকৃত ফলাফল সময়ই নির্ধারণ করবে। বঙ্গোপসাগরে ২৮ জেলে আটক। ভারতীয় কোস্টগার্ড কর্তৃক ২৮ বাংলাদেশি জেলে আটক হওয়ার ঘটনা কেবল সামুদ্রিক সীমা লঙ্ঘনের বিষয় নয়, বরং কূটনৈতিক সম্পর্কের সূক্ষ্ম ভারসাম্যের সঙ্গে জড়িত। বঙ্গোপসাগর দুই দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে মৎস্য সম্পদ ও সামুদ্রিক সম্পদের দিক থেকে। এমন ঘটনায় স্থানীয় জনমত দ্রুত উত্তেজিত হয় এবং জাতীয় পর্যায়ে রাজনৈতিক চাপ তৈরি হয়। সরকারের জন্য এটি একটি বড় কূটনৈতিক পরীক্ষা। দ্রুত আলোচনার মাধ্যমে জেলেদের মুক্তি নিশ্চিত করা গেলে সম্পর্কের স্থিতিশীলতা বজায় থাকবে। অন্যথায় এটি বৃহত্তর রাজনৈতিক আলোচনায় রূপ নিতে পারে। যুক্তরাষ্ট্রের কৃষি চুক্তি বিতর্ক। যুক্তরাষ্ট্রের সঙ্গে কৃষি চুক্তি নিয়ে বিতর্ক নতুন নয়, তবে সাম্প্রতিক মন্তব্য বিষয়টিকে সামনে এনেছে। সমালোচকদের মতে চুক্তিটি বাংলাদেশের কৃষি খাতকে প্রযুক্তি ও বিনিয়োগ দিলেও দীর্ঘমেয়াদে নির্ভরশীলতা বাড়াতে পারে। বিশেষ করে বীজ, প্রযুক্তি ও বাজার কাঠামো যদি বহুজাতিক কোম্পানির উপর নির্ভরশীল হয়ে পড়ে, তবে স্থানীয় কৃষকরা সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা হারাতে পারেন। অন্যদিকে সমর্থকরা বলছেন, আধুনিক প্রযুক্তি ছাড়া বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন। এই চুক্তি তাই কেবল অর্থনৈতিক নয়, এটি কৃষি সার্বভৌমত্ব বনাম বৈশ্বিক একীকরণের বিতর্ক। নাহিদ ইসলামের বক্তব্য, সিদ্ধান্ত গণভোটেই হয়ে গেছে। অর্থাৎ জনগণের রায়কে চূড়ান্ত বৈধতা হিসেবে তুলে ধরা হচ্ছে। এটি ভবিষ্যৎ নির্বাচনের আগে জনমতকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের ইঙ্গিত দিচ্ছে। গণভোট প্রসঙ্গ সামনে এনে বলা হয়েছে, জনগণের রায় চূড়ান্ত বৈধতা। এটি রাজনৈতিকভাবে শক্তিশালী বক্তব্য। গণভোটের ধারণা সরাসরি জনগণের মতামতকে সিদ্ধান্তের ভিত্তি হিসেবে তুলে ধরে। তবে বাস্তব প্রয়োগের ক্ষেত্রে এটি জটিল ও ব্যয়বহুল প্রক্রিয়া।
রাজনৈতিকভাবে এটি একটি কৌশলও হতে পারে, জনসমর্থনের বার্তা তুলে ধরে ভবিষ্যৎ নির্বাচন বা নীতিগত অবস্থানকে শক্তিশালী করা। এটি দেখাচ্ছে বর্তমান রাজনীতি এখন জনমতের প্রতীকী শক্তিকে আরও জোরালোভাবে ব্যবহার করছে। একদিকে ভালো সম্পর্কের আহ্বান, অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত চাওয়ার দাবি। এটি কূটনৈতিক ভারসাম্যের কঠিন পরীক্ষা। সম্পর্ক ও রাজনৈতিক দায়বদ্ধতার সমন্বয় কতটা সম্ভব, সেটাই বড় প্রশ্ন। ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার আহ্বান এবং একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর প্রত্যর্পণ দাবি, এই দুই অবস্থান একসাথে পরিচালনা করা সহজ নয়। একদিকে আঞ্চলিক সহযোগিতা, বাণিজ্য ও নিরাপত্তা, অন্যদিকে অভ্যন্তরীণ রাজনৈতিক প্রতিশ্রুতি। কূটনৈতিক আলোচনায় ভারসাম্য রক্ষা করতে না পারলে দুই দেশের সম্পর্কের উপর প্রভাব পড়তে পারে। এই ইস্যু ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিতেও প্রতিফলিত হতে পারে। ঘোষণা দেওয়া হয়েছে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনকারীরাই মন্ত্রিসভায় স্থান পাবেন। এটি রাজনৈতিক পুনর্বিন্যাসের ইঙ্গিত। পুরনো এলিট কাঠামো ভেঙে নতুন নেতৃত্ব আসতে পারে। তবে এতে অভিজ্ঞতার ঘাটতি ও প্রশাসনিক ভারসাম্য প্রশ্নের মুখে পড়তে পারে। যারা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছেন, তাদের মন্ত্রিসভায় অগ্রাধিকার দেওয়ার ঘোষণা একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা। এটি পুরনো ক্ষমতা কাঠামো ভেঙে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠার প্রচেষ্টা হিসেবে দেখা যেতে পারে। তবে প্রশাসনিক অভিজ্ঞতা ও দক্ষতার প্রশ্নও গুরুত্বপূর্ণ। শুধু আন্দোলনের ভূমিকা নয়, রাষ্ট্র পরিচালনায় সক্ষমতাও প্রয়োজন। এই সিদ্ধান্ত ভবিষ্যৎ রাজনীতির চরিত্র নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ এখন রাজনৈতিক ও প্রশাসনিক এক বড় রূপান্তরের মুখে। অন্তর্বর্তী সময়ে যে নির্বাহী আদেশ জারি হয়েছে, যার ৮৪% ইতিমধ্যেই বাস্তবায়িত। এই দ্রুত পরিবর্তন শুধু প্রশাসনিক সংস্কার নয়, বরং ভবিষ্যৎ সরকারের জন্য নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি করছে। বাণিজ্য উপদেষ্টা আকিজবশির গ্রুপে ফিরে আসা, ভারতীয় কোস্টগার্ডের হাতে ২৮ জেলেকে আটক করা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে কৃষি চুক্তি, সবকিছু একসাথে বাংলাদেশের কূটনৈতিক ও রাজনৈতিক মানচিত্রে নতুন দিক নির্দেশনা দিচ্ছে। গণভোট ও নোট অব ডিসেন্টের বিষয়গুলো দেখাচ্ছে জনগণের সরাসরি মতকে রাজনৈতিক বৈধতা হিসেবে গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে যারা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছেন, তাদের মন্ত্রিসভায় অগ্রাধিকার দেওয়া হবে। এটি নতুন নেতৃত্ব এবং প্রজন্মকে রাজনৈতিক মঞ্চে তুলে আনছে। তবে সব পরিবর্তন সহজ বা সমস্যামুক্ত নয়। প্রশাসনিক দক্ষতা, কূটনৈতিক ভারসাম্য এবং অর্থনৈতিক স্বাধীনতার বিষয়গুলো এখনও বড় চ্যালেঞ্জ। তাই এই রূপান্তর কেবল আইন বা আদেশের মাধ্যমে নয়, বাস্তব ফলাফল এবং জনগণের সমর্থনের মাধ্যমে স্থায়ী হবে। সংক্ষেপে বলা যায়, বাংলাদেশ এখন এক পলিটিক্যাল রিসেট মুহূর্তে যেখানে পুরনো কাঠামো ভেঙে নতুন নীতি, নেতৃত্ব এবং আন্তর্জাতিক সমীকরণ তৈরি হচ্ছে। স্থিতিশীল সংস্কার হবে নাকি নতুন বিতর্কের সূচনা, তা সময় এবং জনগণের মনোভাব নির্ধারণ করবে। আপনি কি মনে করেন, এই পরিবর্তন দেশকে এগিয়ে নিয়ে যাবে নাকি নতুন চ্যালেঞ্জের দিকে ঠেলে দেবে? মন্তব্য করুন, শেয়ার করুন এবং আরও বিশ্লেষণধর্মী কন্টেন্টের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।